হ্যালো এভরিওয়ান, সবাইকে ঠান্ডা মাথায় সি প্রোগ্রামিং কোর্সে স্বাগতম। আমি ডিকোডার্স একাডেমি থেকে ইঞ্জিনিয়ার শেখ আফান তোমাদেরকে শিখাবো সি প্রোগ্রামিং। এই কোর্সটি বা এই ভিডিওটি প্রথম পার্ট তুমি যদি ঠান্ডা মাথায় সম্পূর্ণটা কভার করো, তাহলে আশা করা যায় প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং কাকে বলে, প্রোগ্রামিং দিয়ে কি করে, এটা কি খায় নাকি মাথায় দেয়, সব ধরনের যে তোমার কনসেপ্ট, সব ধরনের যে প্রবলেম, সব ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো শর্ত একটাই, আমাদেরকে ঠান্ডা মাথায় সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। প্রোগ্রামিং শুরু করার আগে আমাদেরকে জানতে হবে এই প্রোগ্রামিংটা কিসের উপর করা হয়। অবশ্যই প্রোগ্রামিংটা করা হয় কম্পিউটারের উপরে বা কম্পিউটার সিস্টেমের উপরে। এখন একটা কম্পিউটার সিস্টেম কি, আমরা একটা কম্পিউটার কাকে বলতে পারি? কম্পিউটার আমরা বলতে পারি একটা পিসিকে, অথবা একটা ল্যাপটপকে, অথবা একটা মোবাইল বা স্মার্টফোন, এগুলোকে আমরা কিন্তু কম্পিউটার বলতে পারি, কারণ এগুলো হচ্ছে আমাদের কম্পিউটিং ডিভাইস। তো এই কম্পিউটারগুলোর ধরন বা এগুলোর যে ডিভাইসগুলো দিয়ে আমরা কম্পিউটার বানাই, সেগুলোর এক একটার এক এক ধরনের কাজ রয়েছে। সেই কাজের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে তারা চার ধরনের: ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস এবং প্রসেসিং ডিভাইস। ইনপুট ডিভাইস কি? আমরা প্রথমে এটা দেখি যে ইনপুট ডিভাইস জিনিসটা কি। আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি এটা একটা কম্পিউটার সিস্টেম। এখানে একটা পিসি আছে, একটা স্টোরেজ ডিভাইস আছে, একটা কিবোর্ড আছে, একটা মাউস আছে এবং একটা মনিটর, একটা প্রিন্টার আছে। ইনপুটের ভিতরে আমরা দেখি ইন শব্দ আছে। ইন মানে কি? ঢুকানো। সো ইনপুট ডিভাইস হচ্ছে যেসব ডিভাইস দিয়ে আমরা কম্পিউটারের ভিতরে কিছু ঢুকাই, কম্পিউটারের ভিতরে কোনো ইনফরমেশন দেই। যেমন আমি যে তোমাদের একে একে দেখাচ্ছি, এটা একটা ট্যাব বা মাউসের সাহায্যে দেখাচ্ছি। সো মাউস দিয়ে আমি কম্পিউটারে কোনো ইনফরমেশন পাস করতেছি, এটা একটা ইনপুট ডিভাইস। কিবোর্ড দিয়ে ABCD লিখবো, কম্পিউটারের ভিতরে ঢুকতেছে আমাদের ইনফরমেশনটা, এগুলোকে আমরা বলতে পারি ইনপুট ডিভাইস। এরপরে আসে আউটপুট ডিভাইস। আউটপুটের ভিতরে আউট আছে। আউট মানে কি? বের হওয়া। সো আমি যে কম্পিউটারের ভিতরে এই যে আঁকতেছি, এই যে এখানে একটা দাগ দিই, দেখো এই যে দাগ দিলাম, দাগ দিলাম, এই দাগটা কম্পিউটারে ঢুকলো আমার মাউস বা ট্যাব দিয়ে, এবং তোমরা সেটা দেখতে পারতেছো কি দিয়ে? মোবাইল অথবা ল্যাপটপের স্ক্রিন দিয়ে। তাহলে এই ল্যাপটপের স্ক্রিনটা আমাদেরকে দেখাচ্ছে, কিছু বের করে দিচ্ছে কম্পিউটার ইনফরমেশনগুলো, এটাকে বলা হবে আউটপুট ডিভাইস। তারপরে ধরো আমরা বিভিন্ন জিনিস কিবোর্ডের সাহায্যে ইনপুটে লিখলাম এবং এটাকে প্রিন্টার দিয়ে প্রিন্ট করলাম। প্রিন্টার আমাদেরকে কি বের করে দিচ্ছে? ওই রিটেন কপিগুলোর আউটপুট বের করে দিচ্ছে, বা পেপারে লিখে সে বের করে আমাকে ইনফরমেশনটা দিচ্ছে। সো প্রিন্টারটা একটা আউটপুট ডিভাইস। এরপরে আসি আমরা স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইসটা কি? এখন আমি ইনপুট দিলাম, আউটপুট দিলাম, আমাদের সেই জিনিসগুলো কম্পিউটারে সেভ করে রাখা লাগে। আমাদের মোবাইলের ভিতরে দেখা যায় আমরা ছবি, ভিডিও, এইসব জিনিস কিন্তু সেভ করে রাখি বা অটোমেটিক সেভ হয়ে যায়। তো এই সেভ করে রাখে কি? স্টোরেজ ডিভাইস। আমাদের মাঝে মধ্যে দেখায় কি? দেখবা মোবাইলে দেখায় আউট অফ স্টোরেজ, মানে স্টোরেজ শেষ। স্টোরেজ শেষ হয়ে গেলে আমরা কিছু ইনস্টল করতে পারি না, তারপর হচ্ছে কোনো কিছু নতুন করে ডাউনলোড করতে পারি না। স্টোরেজ ডিভাইসের কাজ হচ্ছে সেভ করে রাখা। এটা কম্পিউটারের ভিতরে SSD বা HDD, হার্ড ডিস্ক ড্রাইভ।
এগুলোর মাধ্যমে আমরা সেভ করে রাখি, অথবা মোবাইলের মেমোরি কার্ডের ভিতরে সেভ থাকে। ফাইনালি আমরা আসি প্রসেসিং ডিভাইস। এই জিনিসটা কি? ইনপুট আউটপুট স্টোরেজ তো বুঝলাম, কিন্তু ধরো সব কাজগুলো যে করবে, আমি মাউসের সাহায্যে কিবোর্ডের সাহায্যে কম্পিউটারে কিছু দিলাম, আবার কম্পিউটার থেকে কিছু বের হলো, এই নিয়ন্ত্রণ যেই ডিভাইসটা করবে তাকে আমরা বলে থাকি সিপিইউ বা প্রসেসিং ডিভাইস। বুঝতে পেরেছি? এটা হচ্ছে মেইন কম্পিউটার ব্রেইন, কম্পিউটারের ব্রেইন কি করে? সব কাজগুলোকে সে প্রসেস করে, ইনপুট থেকে ইনপুট নেয় এবং আউটপুট দ্বারা আমাদেরকে সে দেখায়। ক্লিয়ার? মোবাইলের ভিতরে প্রসেসরের নাম শুনছি আমরা হয়তো অনেকে, হেলিও, তারপর হচ্ছে স্ন্যাপড্রাগন। তারপরে আমাদের প্রসেসর যত ভালো হবে তত বেশি আউটপুট ভালো পাবো, যেমন ইন্টেলের ল্যাপটপ বা পিসির ভিতরে আমরা শুনি i5, i7, i3, সেলেরন, এএমডির বিভিন্ন প্রসেসর আছে। তারপর হচ্ছে মোবাইলের ভিতরে আমরা ইউজ করি কি, স্ন্যাপড্রাগন ইত্যাদি। এগুলো হচ্ছে প্রসেসিং ডিভাইস। মূলত কম্পিউটার হচ্ছে এই প্রসেসিং ডিভাইসের নাম, আর বাকি স্টোরেজ ডিভাইস, আউটপুট ডিভাইস এবং ইনপুট ডিভাইস এই প্রসেস করতে হেল্প করে থাকে। তাহলে আমরা 4 ধরনের ডিভাইস কি তা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, যদি তুমি কি ভালো আছো, তুমি কি করবা? এইটা শুনবা, ঠিক না? কি দ্বারা শুনবা? যেটার দ্বারা তুমি শুনবা, যেটার দ্বারা তোমার ব্রেনের ভিতরে ইনপুট নিবে, তোমার শরীরের ভিতরে এটা ইনপুট যাবে বা ঢুকবে, সেটা হচ্ছে কান। তাহলে তোমার কানটা কি হবে এখানে? তোমার কানটা হবে ইনপুট ডিভাইস। দেন তুমি যে শুনলা তুমি ভালো আছো, আমি যদি তোমাকে বলতাম ম্যাংচ্যাং ক্যাং, জিনিসটাকে তুমি বুঝতে পারতা? অবশ্যই বুঝতে পারতা না, তোমার ব্রেন বুঝতে পারতো না। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তুমি ভালো আছো, তুমি কি ভালো আছো, তুমি এটা বুঝতে পারছো কেন? কারণ তোমার ব্রেন এটাকে ডিটেক্ট করতে পারছে, তোমার ব্রেন বাংলা বুঝে, প্রসেস করতে পারছে, তোমার মাথা। সো তোমার মাথা কিন্তু প্রসেস করে ফেলছে যে তোমাকে কি জিজ্ঞাসা করছে। তো মাথাটা হচ্ছে প্রসেসিং ডিভাইস। হিউম্যান ব্রেইন কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করে, ওইরকম কম্পিউটারের সিপিইউ হচ্ছে সব কিছু নিয়ন্ত্রণ করে। দেন তুমি আমাকে উত্তর দিলা যে হ্যাঁ জি আমি ভালো আছি। তুমি যে আমাকে উত্তরটা দিলা, এই উত্তরটা কি দিয়ে দিলা? তোমার ব্রেন থেকে সিগন্যাল দিল যে উত্তর দে, উত্তর দিয়ে দিলা। এটা কি দ্বারা দিলা? তোমার মুখ দ্বারা দিলা। কম্পিউটার যেরকম ডিসপ্লে অথবা প্রিন্টার দিয়ে আমাদের আউটপুট দেয়, তুমি তোমার মুখ দিয়ে আউটপুট দিলা, আমাকে জানালা। সো তোমার মুখটা একটা স্টোরেজ ডিভাইস, সরি আউটপুট ডিভাইস। দেন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তোমার স্কুলের নাম কি, তুমি বলবা আদমজি ক্যান্টনমেন্ট, বিএফ শাহিন কলেজ, রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট, বিজ্ঞান স্কুল, হলিক্রস, বিভিন্ন নাম বলবা। কলেজের নাম কি, এরকম বিভিন্ন নাম বলবা। তোমার বাবার নাম কি, সব কিছু বলবা। কিভাবে তুমি বলতেছো এই জিনিসগুলো? এত আগের জিনিস। অথবা আমি যদি জিজ্ঞাসা করি তুমি 5 বছর আগে কোন স্কুলে পড়তা, সেটাও তোমার মনে আছে। কিভাবে? কারণ তোমার মাথা বা ব্রেন সেটা স্টোর করে রাখছে মেমোরি কার্ডের মতো। তোমার মাথা বা ব্রেইন এইটা হচ্ছে স্টোর করে রাখছে, এই জন্য তুমি আমাকে বলতে পারতেছো। তাহলে আমাদের ব্রেইন দুইটা কাজ করতেছে, প্রসেসিং ডিভাইসের কাজও করছে এবং স্টোরেজ ডিভাইসের কাজও করতেছে। ক্লিয়ার তাহলে? ওকে। এখন তোমাকে আমি জিজ্ঞাসা করি, যদি আমি যে তোমাকে এতগুলো কোশ্চেন করলাম, এগুলো তুমি কিভাবে বুঝতে পারছো? তুমি বাংলা ভাষার মাধ্যমে বুঝতে পারছো। তা এখন আমরা চলে আসি যে প্রোগ্রাম জিনিসটা কি। প্রোগ্রাম, প্রোগ্রাম মানে কি ফাংশন? যে বিয়ের প্রোগ্রাম, তারপরে হচ্ছে গিয়ে অ্যাডমিশন, এই কি জানি বলে ওটাকে, আমরা যে স্কুলের শুরুতে করি, অথবা বিদায়ের সংবর্ধনা প্রোগ্রাম, এগুলো কি প্রোগ্রাম কম্পিউটারের ভাষায়?
প্রোগ্রাম মানে কি এরকম লাল সবুজ বাতি যে হলিউড মুভি বলিউড মুভিতে আসে, বাতির উপর বাতি আসতেই থাকে, নাকি এরকম হিজিবিজি হিজিবিজি হিজিবিজি, এগুলো কি প্রোগ্রাম? আসলে এগুলো প্রোগ্রাম না। প্রোগ্রাম জিনিসটা তাহলে কি? প্রোগ্রাম জিনিসটা হচ্ছে আমি কোনো একটা জিনিস ইনপুট দিলাম। দেখো এই ছবিটার ভিতরে যদি খেয়াল করো, ছবিটা ইন্টারনেট থেকে কালেক্টেড। ছবিটা আমি কোনো কিছু ইনপুট দিলাম এবং এটা হচ্ছে প্রসেসিং ডিভাইস সিপিইউ। সিপিইউকে বলা আছে যে এই অ্যাপটার কাজ হবে যে একটা জিনিস ইনপুট নিবে, সিপিইউকে বলা আছে প্রসেস করো, মেক ইট বিগার মানে বড় বানাও। এই ছোট ফুটবলটাকে বড় বানায় দেখো আউটপুট দিতেছে, এইটা একটা প্রোগ্রাম। তারপরে ব্লেন্ডার চেনো না তোমরা? ব্লেন্ডার, এই যে ব্লেন্ডারের ভিতরে জুস করি যে, ব্লেন্ডারের ভিতরে যদি তুমি অ্যাপেল দাও ইনপুট, তাহলে তুমি গ্লাসের ভিতরে কি পাবা আউটপুট হিসেবে? আউটপুটের ভিতরে তুমি অ্যাপেল কি পাবা? জুস, অ্যাপেল জুস পাচ্ছ আউটপুট হিসেবে। এইটাই একটা প্রোগ্রাম, যে তুমি কিছু ইনপুট দিবা, সেটা কোনো একটা ডিভাইস বা কোনো কম্পিউটার প্রসেস করবে বা চিন্তা ভাবনা করবে, করে একটা আউটপুট দিবে, সেটা একটা প্রোগ্রাম। ওকে, এখন আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি, তুমি কি কখনো ভেবেছো যে মোবাইল গেম বা ফেসবুক অ্যাপ কিভাবে কাজ করে? অথবা কিভাবে কম্পিউটার তোমার সাথে উনো বা ক্যারাম খেলছে এবং তুমিও কম্পিউটারের সাথে খেলতেছো, কিন্তু কম্পিউটারের কাছে তুমি হেরে যাচ্ছ? কিভাবে পসিবল? তুমি জানো নাকি? তুমি জানো যে এই পাবজি গেম কিভাবে খেলা লাগে? এই গেম খেলে অনেকেই সময় নষ্ট করে, যে ডান বাম উপর নিচে দিলে ডান বাম উপর নিচে যাবে, এই বাটনে দিলে ফায়ার করবে, এটাই দিলে হচ্ছে গিয়ে শুয়ে যাবে, এটা দিলে বসে যাবে। একই কম্পিউটার, একই সিপিইউ, তোমার যেই একটা মোবাইল এটার ভিতরে কিন্তু একটাই সিপিইউ আছে, এটার ভিতরে ইনপুট ডিভাইস হচ্ছে তোমার এই যে ডিসপ্লে, আউটপুট হচ্ছে ডিসপ্লে, একই জিনিস। একই কম্পিউটার ইউজ করে তুমি এই অ্যাপটা যখন খেলতেছো এটা একভাবে কাজ করে, সাবওয়ে সার্ফার্স গেম যখন খেলছো তখন এভাবে কাজ করে, যখন কেউ ফেসবুক চালাচ্ছে তখন ফেসবুকটা একভাবে কাজ করে, এখানে ক্লিক করলে ছবি আপলোড করা যায়, এখানে কিছু যদি লেখো তাহলে স্ট্যাটাস দেওয়া যায়, এখানের ভিতরে যদি তুমি কোনো ডে দাও ডে আপলোড করা যায়, নোটিফিকেশনস আসে। কম্পিউটার কিন্তু একটা বা মোবাইল একটা, কিন্তু কাজ অ্যাপ অনেক ধরনের এবং এক একটা অ্যাপ এক এক ধরনের কাজ করে। উনো গেম কম্পিউটারের সাথে খেলে অনেক সময় দেখা যাবে কম্পিউটার তোমাকে হারায় দেয়। তুমি তো জানো উনোর কোনটা কি, কালার কালার মিলানো লাগে অথবা নাম্বার মিলানো লাগে, কোনটা দিলে কি হয়। আর ক্যারামের ভিতরে এরকম চারটা গুটি থাকে, সরি চারটা বক্স থাকে, এরকম গুটি থাকে, এভাবে ক্লিয়ার এখানে শর্ট দিলে কোন দিকে যাবে কোনটা, এইসব জিনিস তুমি জানো, আমি জানি। কম্পিউটার কিভাবে জানে? কম্পিউটার কিভাবে এত কিছু করতে পারতেছে, এত রকমের গেম খেলাইতে পারতেছে এবং তোমাকে হারাচ্ছে, এত অ্যাপ বানাচ্ছে, এত অ্যাপ চালানোর ক্যাপাবিলিটি দিচ্ছে, মেসেজ করতে পারতেছি, কত ধরনের মাল্টি লেভেল কাজ আমরা করতে পারতেছি এক কম্পিউটার দিয়ে। এটা পসিবল হয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তাহলে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটারকে বোঝানোর ভাষা, কম্পিউটারকে বোঝানোর ভাষা, এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে তুমি হচ্ছে কম্পিউটারকে বোঝাচ্ছ যে এটা একটা ক্যারাম গেম, এটা তুমি বানাচ্ছ। কম্পিউটারকে বুঝাই দিতে হবে যে এই কম্পিউটার যখন এই গেমটাকে ওপেন করবে, এখানে চারটা গুটি, চারটা বক্স হোল থাকবে, এখানে এতগুলো গুটি থাকবে, এতজন প্লেয়ার থাকতে পারবে, এত পয়েন্টে গেম হবে, এত পয়েন্ট হলে জিতবে, কোনটা দিলে কিভাবে যাবে। এবং তুমি যখন আবার আরেকটা অ্যাপ বানাচ্ছ বা গেম বানাচ্ছ উনো গেম, তখন তুমি কম্পিউটারকে বুঝাই দিছো যখন কেউ এই গেমটা ওপেন করবে তখন তুমি কিভাবে কাজ করবা, তখন ইনপুট কেউ যখন এভাবে দিবে, এই কালার কালার ম্যাচ করলে এভাবে হবে, +2 দিলে দুইটা ড্রপ কার্ড খাবে। আবার তুমি যখন ফেসবুক অ্যাপটা বানাচ্ছ তখন কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিছো এই অ্যাপ যখন কেউ ওপেন করবে তখন এই ধরনের ইন্টারফেস আসবে, এখানে দিলে ছবি দিতে পারবে, এখানে দিলে এটা করতে পারবে, পাবজির ভিতরে এটা করতে পারবে, এভাবে করতে পারবে। সো তুমি কম্পিউটারকে বুঝাই দিছো, কম্পিউটারকে জানাই দিছো যে এই গেমটা চালু করলে এভাবে এভাবে খেলতে হয়।
তুমি যেরকম এই গেমটা প্রথমে যখন চালু করছো জানতা না, যখন তোমাকে তোমার ফ্রেন্ড বুঝাইছে অথবা তুমি নিজে নিজে চালায় চালায় বুঝতে পারছো, ওই রকম কম্পিউটারকেও বোঝানো লাগবে যে কম্পিউটার এই গেমটা এরকম হবে, এটা এভাবে এভাবে দেওয়া লাগবে, এভাবে যদি ইউজার বা কেউ কিছু ইনপুট দেয় তাহলে এটার আউটপুট এরকম হবে। সো এই কম্পিউটারকে আমরা বুঝাই যে যে ভাইয়া তুমি কোন ধরনের অ্যাপ বানাবা কম্পিউটার ভাইয়া, এই অ্যাপটার কাজ কীরকম হবে, সেইটা বোঝানোর ভাষাটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? কম্পিউটারকে বোঝানোর ভাষা। আরেকটা উদাহরণ যদি আমরা দিই, আমি তোমাদের সবাইকে বললাম সবাই দাঁড়াও, তোমরা সবাই দাঁড়ালা এবং বললাম কালকে তোমরা সবাই হোমওয়ার্ক করে আনবে। এখানে আমি তোমাদেরকে কি করলাম, আমি তোমাদেরকে ইনস্ট্রাকশনস দিলাম যে কী করতে হবে, সবাই দাঁড়াও, সবাই তোমরা হোমওয়ার্ক করে আনবা। আবার বললাম যে সবাই কালকে সাদা খাতায় HW করে আনবা এবং তা হতে হবে লাল কালি দিয়ে। আরেকটা শর্ত দিয়ে দিলাম, এবং যদি না আনো তাহলে বেতের বাড়ি। কতগুলো ইনস্ট্রাকশন দিলাম, সাদা খাতা হওয়া লাগবে, HW তো করবাই, তা লাল কালি হওয়া লাগবে, আর যদি না আনো তাহলে বেতের বাড়ি। সেট অফ ইনস্ট্রাকশন, অনেকগুলো ইনস্ট্রাকশন আমি তোমাকে দিলাম, মানে অনেকগুলো ইনস্ট্রাকশন আমি তোমাকে দিলাম। এখন তোমাকে আমি যেহেতু বাংলা ইনস্ট্রাকশনগুলো দিয়েছি, তুমি বুঝতে পারছো যে আমাকে এরকম 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 ভাবে করতে হবে, না হলে বেতের বাড়ি। তুমি আমি বাংলা বুঝি, কিন্তু কম্পিউটার কিন্তু এই বাংলাটা বুঝে না। কম্পিউটার কি বুঝে তাহলে? কম্পিউটার বুঝে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? কম্পিউটার বা মোবাইল অ্যাপ, কোনো একটা অ্যাপ কি কাজ করবে তার ইনস্ট্রাকশনস বা হুকুম যেই ভাষায় দিতে হয় তাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটারকে তুমি যে ভাষায় হুকুম দিবা সেই ভাষাটা। আমাকে যেরকম, আমি যেমন তোমাকে এক ভাষায় কথা বলে তুমি সেটা বুঝতে পারবা, ওইভাবে কাজ করবা। ফুটবল খেলা তোমাকে আমি যেভাবে শেখাবো তুমি ওইভাবে শিখবা, বা তোমার ফ্রেন্ড তোমাকে যেভাবে শেখাবে বা কোচ যেভাবে শেখাবে সেভাবে শিখবা। সেরকম কম্পিউটারকে তুমি একটা খেলা বা একটা গেম চালানো বা একটা অ্যাপ চালানো যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে যে ভাষায় দিয়ে শিখাবা সেটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন কোড জিনিসটা কি? এই কোড হচ্ছে ওই সেট অফ ইনস্ট্রাকশনস বা ইনস্ট্রাকশনসগুলো যে আমি দিব যে কীভাবে কীভাবে কাজ করবা, ওইটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড। আমরা কোড লিখবো মানে কম্পিউটারকে হুকুম দেবো, এই কম্পিউটার এই অ্যাপটার ভিতরে, এটা হচ্ছে XYZ অ্যাপ, এই অ্যাপের ভিতরে এভাবে এভাবে তুই কাজ করবি। এই হুকুমগুলো আমরা লিখবো, মানে হচ্ছে কোড করব। ওকে, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখি যে আমাদের মোবাইলে একটা ক্যালকুলেটর অ্যাপ যে আছে, এই অ্যাপটা কিভাবে কাজ করে। ক্যালকুলেটর অ্যাপটা যদি ওপেন করো তাহলে দেখতে পারবে এখানে অনেকগুলো নাম্বার আছে। আমরা যখন 5-এ প্রেস করি, দেন প্লাসে প্রেস করি, দেন ইকুয়াল, দেন 2-তে প্রেস করলাম, দেন ইকুয়াল টুতে প্রেস করব, তখন কি আসবে? কম্পিউটারকে বোঝানো হয়ে গেছে ইনপুট ডিভাইস। আমাদের মোবাইলের ডিসপ্লেটা কিন্তু ইনপুট ডিভাইসও আবার আউটপুট ডিভাইসও। কারণ কি? কারণ এটা টাচ স্ক্রিন, টাচ দিয়ে যখন আমি 5-এ প্রেস করব তখন এটা ইনপুট হিসেবে কাজ করতেছে, আবার আমাকে কিন্তু সাথে সাথে দেখাচ্ছেও, সো আউটপুটেও কাজ করছে। আমি ইনপুট দিলাম হচ্ছে কি 5 প্লাস 2, দেন আমি যখন ইকুয়াল টুতে প্রেস করব, দেন এই 5 আর 2 এর যোগফল করবে কম্পিউটার। কম্পিউটারকে প্রোগ্রাম দেওয়া আছে যে যখন সে এরকম ইনপুট পাবে সে দুইটা যোগ করবে। যোগটা কে করবে? যোগটা করবে পিসি অথবা CPU, প্রসেসিং ডিভাইস। যোগটা করলো, যোগ ইকুয়াল টু 7 পাইলো। এখন সে যোগটা করে আউটপুটে আমাদেরকে কি দেখায় দিবে? এই যে এই জায়গায় কি দেখাবে সে? সে দেখাবে যে 7 যোগ করে আউটপুট ডিভাইসের সাহায্যে সে আমাদের আউটপুটটা দিয়ে দিবে। তো এইভাবে কম্পিউটারের কোডটা, এই অ্যাপের কোডটা এইভাবেই করা, ক্যালকুলেটর অ্যাপের। আমরা চাইলে কিন্তু এখানে এমন করতে পারি যে কেউ প্লাসে যদি দেয় তাহলে মাইনাস হবে। যদি কোনো পাগল প্রোগ্রামার হয় সে কিন্তু এভাবে একটা ক্যালকুলেটর বানাতে পারে। তুমি প্লাস ক্লিক করবা, দেখবা যে মাইনাস হচ্ছে, 5 মাইনাস 2 ইকুয়াল টু, এখানে আউটপুটে তোমাকে 3 দেখাচ্ছে। প্রোগ্রামার যেমন খুশি তেমনভাবে একটা প্রোগ্রাম বানাইতে পারে, এখানে কোনো বাধা বাধ্যকতা নেই। এখন আমরা যদি দেখি যে কম্পিউটার কোন লেটার বা নাম্বার বোঝে,
তুমি আমি তো কত নাম্বার বুঝি, স্বরে স্বরে রস্বই দীর্ঘই, কত কিছু বুঝি, লেটার বুঝি, কত নাম্বার বুঝি, কিন্তু কম্পিউটার শুধু 2টা নাম্বার বুঝে, আর কিচ্ছু বুঝে না। একটা হচ্ছে জিরো চিপসের 0, আর একটা হচ্ছে 1 টাকার নোটের 1। 0 অ্যান্ড 1 ছাড়া কম্পিউটার কিচ্ছু বোঝে না। তাহলে 0 এবং 1 দিয়ে আমরা কীভাবে কোড করব? তাহলে এটা তো অনেক বড় একটা প্রবলেম হয়ে গেল। কম্পিউটার যেহেতু 0 1 ছাড়া কিচ্ছু বুঝে না, তাহলে আমরা কীভাবে কোড করব? নো টেনশন, ডু ফুর্তি। আমরা ওই 0 এবং 1 দিয়ে কোড করব না। কিভাবে কোড করব সেটার জন্য আমাদের দেখা লাগবে টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধরন। আমাদের হার্ডওয়্যার এইটা হচ্ছে এই যে সিপিইউ বা কম্পিউটার বা পিসি। হ্যাঁ, সে বুঝে কি 0 অ্যান্ড 1। এই 0 অ্যান্ড 1 দিয়ে কোড করা যেটা, সেটাকে বলা হয় মেশিন কোড। আমরা কিন্তু মেশিন কোডে কোড করব না। আমরা চ্যাপ্টার 5.1-এ দেখব যে বিভিন্ন প্রজন্মের ভাষার কথা বলা আছে। তো আমরা যদি দেখি, তার উপরে এক প্রজন্মের একটা ভাষা আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজে যদি আমি কোড করি, তাহলে সেই ল্যাঙ্গুয়েজ অটোমেটিক্যালি অ্যাসেম্বলার নামে একটা ট্রান্সলেটরের সাহায্যে মেশিন কোডে কনভার্ট করে কম্পিউটারকে বুঝাই দিবে। তার উপরের লেভেলে আরেকটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই সি, সি প্লাস প্লাস, পাইথন, এই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো আমরা এই ভাষায়, সি ভাষায় যদি কম্পিউটারকে কোড করি, তাহলে সি থেকে অটোমেটিক্যালি কি করবে? মেশিন কোড বা 0 1-এ কনভার্ট করে দিবে, কম্পিউটার অটোমেটিক কনভার্ট করে নেবে। এখানে একটা ট্রান্সলেটর আছে, ট্রান্সলেটর। সেই ট্রান্সলেটরের নাম হচ্ছে কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার। এই দুইটার একটা সাহায্যে সে সি বা সি প্লাস প্লাস বা পাইথন এই ভাষাগুলোকে মেশিন করে কনভার্ট করে কম্পিউটারকে বুঝাই দেবে 0 1। বুঝতে পারছি? আমাদের তাহলে মেশিন কোডে কোড করা লাগবে না। এই হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কাজ। দেন দেখো, এই যে বিভিন্ন অ্যাপ, এগুলো কিন্তু ফেসবুক অ্যান্ড্রয়েড অ্যাপ, তারপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এটা হচ্ছে ওয়েব পিসি অ্যাপ, বিভিন্ন ওয়েব অ্যাপ থাকতে পারে। এই অ্যাপগুলো আমরা সব কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি এসব বানানোর ক্ষেত্রে। কমন কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যদি দেখি, ওয়ার্ল্ডের ভিতরে টপ পপুলার ভিতরে পাইথন, জাভা, জাভা স্ক্রিপ্ট, সি শার্প, পিএইচপি, সি, সি প্লাস প্লাস, আর অবজেক্টিভ সি, এই ধরনের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, যেগুলো হচ্ছে ডিমান্ড এক একটা এক এক রকম থাকতে পারে। আমরা শিখবো হচ্ছে সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং। এখন বলতে পারি যে সি প্রোগ্রামিং তো এত বেশি পপুলার না, তাহলে কেন শিখবো? এই যে পাইথন, যে অনেক পপুলার একটা ল্যাঙ্গুয়েজ, এই পাইথন দিয়ে এআই এর বিভিন্ন কাজ করা যায়। কিন্তু এই পাইথনের পিছনেও অনেক কাজ আছে যেগুলো হচ্ছে সি দিয়ে করা হয়, কারণ সি অনেক ফাস্ট। সি অথবা সি প্লাস প্লাস দিয়ে করা হয়। এই জন্য আমরা সি শেখাটাও একটা ভালো সুবিধা, বা কম্পিটিটিভ প্রোগ্রামিং বা ভবিষ্যতে যদি আমরা ভালো কিছু করতে চাই, সি প্রোগ্রামিং ভালো কাজে দিবে। তো অ্যাপ জিনিসটা কি? অ্যাপ হচ্ছে একটা সফটওয়্যার প্রোগ্রাম যা নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে বা ব্যবহারকারীদের বিভিন্ন প্রয়োজন মেটাতে ডিজাইন করা হয়। ফেসবুক অ্যাপ। এখন আসো ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং। এখন আমরা আমাদের সি প্রোগ্রামিংয়ের ভেতরে ঢুকে যাব এবং সেটাকে সম্পূর্ণভাবে ক্র্যাক করব, ঠান্ডা মাথায় ক্র্যাক করব। সি প্রোগ্রামিং জিনিসটা কি? সি প্রোগ্রামিং হচ্ছে একটা হায়ার লেভেল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে কম্পিউটারকে বোঝানোর একটি হাই লেভেল ভাষা। কেন হাই লেভেল? আমরা একটু আগে এই চিত্রটা দেখেছি যে কম্পিউটার কিন্তু 0 অথবা 1 ছাড়া কিছু বোঝে না, বা এই দিয়ে যে মেশিন কোড, এটা ছাড়া বোঝে না কিছু। আর সি কিন্তু 0 এবং 1-এ লেখা না, একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে লেখা। পাইথন, তারপর হচ্ছে সি, ওইখানে লিখে দিই আমরা, একটা প্যাটার্ন ফলো করে লেখা। তো আমরা যদি সিতে প্রোগ্রাম করি, তাহলে এই সি প্রোগ্রামটা অটোমেটিক্যালি
মেশিন কোডে কনভার্ট হয়ে যাবে কিসের সাহায্যে? কম্পাইলার বা ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেট ইন্টার ইন্টারপ্রেটার কম্পাইলার অথবা ইন্টারপ্রেটারের সাহায্যে সে এটাকে 0 এবং 1-এ কনভার্ট করে কম্পিউটারকে বুঝাই দিবে। এই জন্য এটা একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা স্টেটমেন্ট বলতে আমরা কি বুঝি? স্টেটমেন্ট হচ্ছে এমন একটা ইনস্ট্রাকশন যেটা সি বুঝতে পারবে। মানে আমি কম্পিউটারকে এমন একটা ইনস্ট্রাকশন দিলাম যেটা সি বুঝে। যেমন আমি তোমাকে বললাম তুমি তুমি দাঁড়াও, বাংলার ভিতরে আমি তোমাকে যদি এটা লিখে দিই, তুমি বুঝতে পারছো এই ইনস্ট্রাকশনটা যে আমি তোমাকে দাঁড়াতে বলেছি। বা যদি আমি লিখি এরকম এরকম কিছু, যদি দাগ টাগ দিয়ে যাই, এটা যদি কোনো ভাষা হয়, তুমি কি এটা বুঝতে পারবা? এটা তুমি বুঝতে পারবা না, এটা তোমার বোঝার বাহিরে। সো ওই রকমই সি এর ভিতরে কিছু ইনস্ট্রাকশনের নিয়ম আছে যেটা সি বুঝতে পারবে, কিন্তু যেটা সি বুঝতে পারবে এবং ওইটার বাহিরে আমরা যেতে পারবো না। আসল উদাহরণ চলে আসি। ধরো তুমি একটা প্রোগ্রাম বানাচ্ছো যেখানে তোমাকে প্রিন্ট করা লাগবে বা কিছু শো করা লাগবে। হ্যাঁ, প্রিন্ট এফ, সি এর ভিতরে যদি আমি প্রিন্ট এফ লিখি, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডাবল কোটেশন দিয়ে কোনো কিছু লিখি, তাহলে সি বুঝবে বা কম্পিউটারকে বুঝাবে যে এই কম্পিউটার তোমাকে বলছে, প্রোগ্রামার, যে এই অ্যাপটা, যে এই মেইন ডট সি অ্যাপটা যে রান করবে, রান করার পরে তুমি তাকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাবা। বুঝতে পারছি? প্রিন্ট এফ লেখাটা যখনই কম্পিউটার পাবে বা সি প্রোগ্রাম পাবে, তখন সি প্রোগ্রাম বুঝে ফেলবে তাকে বলা হয়েছে কিছু একটা লেখার জন্য। আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড চলে আসে, তুমি রান করে দেখতে পারো। দেন আমরা যদি দেখি, আমরা এখানে লিখতে চাই যে ওয়েলকাম টু ডিকোডার্স একাডেমি। আমরা প্রোগ্রামের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড বলবো না, আমরা বলবো কেউ যদি এই প্রোগ্রামটা রান করে বা এই প্রোগ্রামটা ওপেন করে, অ্যাপটা ওপেন করে, তখন তাকে প্রিন্ট করে দেখাবা যে ওয়েলকাম টু ডিকোডার্স একাডেমি। এটা রান করার পরে আমরা এরকম আউটপুট পাই, লেখায় দেখায় ওয়েলকাম টু ডিকোডার্স একাডেমি। প্রিন্ট স্টেটমেন্ট আমরা তাহলে বুঝতে পেরেছি। তাহলে এই জিনিসগুলো কি, যে আইএনটি মেইন, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্রত্যেক লাইনের পরে একটা করে সেমিকোলন, দেন উপরে ইনক্লুড stdio ডট এইচ। এই আইএনটি মেইন, এটা হচ্ছে মেইন ফাংশন, বা আমরা যে একটা সি প্রোগ্রাম লিখবো সেখানে যেই কোডগুলো করব সেই কোডগুলো এই মেইন ফাংশনের ভিতরে দেওয়া লাগে। এটা লেখার নিয়ম হচ্ছে এরকম, আইএনটি মেইন, ফার্স্ট ব্র্যাকেট দিব আমরা, তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করব, এর ভিতরে সব কিছু লিখতে হবে, এই যেখানে সব আমাদের কোডগুলো দিব, কোড দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিব। এখানে চাইলে একটু ডিফারেন্টও হইতে পারে, বাট এটা বেসিক্যালি এরকম স্ট্রাকচারের ভিতরে সি এর কোড লেখা হয়। আর উপরে ইনক্লুড stdio ডট এইচ, এই লেখাটা অলওয়েজ লেখা লাগে। এটা একটা মানে লেখা লাগে, আপাতত আমরা জানি এই জিনিসটা লেখা লাগবে, বাধ্যতামূলক। এই stdio ডট এইচ এখানে যদি লিখি তাহলে বুঝবে যে এটা সি এর কোড করা হচ্ছে, এবং সেখান থেকে বিভিন্ন জিনিস আমরা এনে সি এর কোড করতে পারি। এটা আমরা যখন পরবর্তী পার্ট 2 দেখব তখন এটার বিস্তারিত আলোচনা করব। বুঝতে পেরেছি? তাহলে আমরা আমাদের এখন কাজ কি, আমাদের টাস্ক হচ্ছে সিতে যে কোনো একটা কম্পাইলার ওপেন করা, অনলাইনে ওপেন করে সেখানে এটা প্র্যাকটিস করা। এটা লেখার নিয়ম কি হবে? আইএনটি মেইন, উপরে কিন্তু ইনক্লুড এটা দিতে হবে, তারপরে মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট ব্ল্যাঙ্ক রাখবো, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করব, দেন নিচে লিখব প্রিন্ট এফ, ফার্স্ট ব্র্যাকেট দিব, এর ভিতরে মন চাইলো যে এবিসি লিখতে, এবিসি লিখলাম, ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন ক্লোজ, আবার একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন আমরা সেমিকোলন দিয়ে দিলাম। চাইলে নিচের লাইনে আবার প্রিন্ট করতে পারি আরেকটা জিনিস। কি প্রিন্ট করব? 1 2 3, আবার সেকেন্ড ব্র্যাকেট আবার দিয়ে সেমিকোলন
ক্লোজ। এভাবে করে আমরা ট্রাই করব এবং আমাদের প্রথম প্রোগ্রাম প্রিন্ট করার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, তাহলে এরপর আমরা নেক্সট টপিকের ভিতর চলে যাই। সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলস, সেটা হচ্ছে কৌটা বা বয়মের সাথে আমরা কম্পেয়ার করতে পারি। ভ্যারিয়েবলস মানে কি? বাংলা, খাস বাংলায় আমি এটাকে বলবো কৌটা বা বয়ম। সো তোমাদের সবার বাসায় কিন্তু এরকম বয়ম বা কৌটা আছে, ঠিক না? বয়ম বা কৌটার ভিতরে তোমরা কি করো? বয়ম বা কৌটার ভিতরে তোমরা বা তোমাদের বাবা মা সবাই দেখবা বিভিন্ন জিনিসপাতি রাখে। একটা বয়মের ভিতরে চাল রাখা হয়েছে, আরেকটার ভিতরে ডাল রাখা হয়েছে, আরেকটার ভিতরে লবণ রাখা হয়েছে। এক একটা বয়মে আমরা এক এক জিনিস রাখতে পারি। চাল যেই বয়মে রাখা হয় সেটা যদি শেষ হয়ে যায়, সেটা কি আমরা বয়মটাকে ফেলে দিই, নাকি সেটাকে আবার রিফিল করি? অথবা ডাল শেষ হয়ে গেছে, সেখানে ডাল বা অন্য কিছু রেখে রিফিল করি, নাকি বয়মটা ফেলে দিই? অবশ্যই আমরা রিফিল করি। এরকমই বয়ম বা কৌটার সুবিধা হচ্ছে আমরা এটাকে রিফিল করতে পারি বা হচ্ছে গিয়ে পুনরায় ব্যবহার করতে পারি। সো ভ্যারিয়েবল হচ্ছে ওই জিনিসটাই যেটা হচ্ছে পরিবর্তনশীল একটা জিনিস। আমরা চালের পাতিলে যেরকম চাল আবার নতুন করে রাখতে পারি, অথবা ডাল রাখতে পারি, লবণ রাখতে পারি, সেরকম ভ্যারিয়েবলসের ভিতরে আমরা একটা ডেটা বা তথ্য রাখতে পারি, সেটা পরিবর্তনশীল। আমরা সামনে দেখি, আসো। যে আমাদের যেই বয়মটাতে চাল ছিল, সেই বয়মটার চালটা আমি ফেলে দিলাম বা চাল রান্না করে ফেললাম। এখন বয়মটা তো খালি হয়ে গেল। চাল রান্না করা ফেলে দিলাম বা রান্না করলাম, এখন চাল খালি, বয়ম বিতে ডাল আসছে। পসিবল এটা? হ্যাঁ, অবশ্যই পসিবল। আবার তিনটা খালি কৌটা নিই, আমরা খালি বয়ম নিলাম। প্রথমটার ভিতরে খালি এ বি সি, তিনটা খালি বয়ম। প্রথম বয়মের ভিতরে আমি যদি চাল রাখি, দ্বিতীয় বয়মের ভিতরে ডাল রাখি, তৃতীয়টা খালি রাখলাম। এরপর দেখো, চাল আর ডাল যদি আমরা যোগ করি বা রান্না করি, তাহলে খিচুড়ি হয়। এবং খিচুড়িটাকে কি করলাম আমি? তৃতীয় একটা বয়ম বা পাত্রের ভিতরে রেখে দিলাম। পসিবল? এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। এরকমভাবেও কম্পিউটারের ভিতরে বিভিন্ন সংখ্যার যোগ, বিভিন্ন জিনিসের বিয়োগ, যোগ বা অপারেশন বা কাজ করতে আমাদের এরকম ভ্যারিয়েবল ইউজ করা লাগে। কারণ কি? আমাদের কম্পিউটারের ভিতরে স্টোরেজ ডিভাইস, র্যাম বা রোম যেগুলো আছে, সেগুলো কিন্তু লিমিটেড, এবং আমরা চাইলে একটা জিনিস পরিবর্তন করতে চাই। ফর এক্সাম্পল, আমি তোমাকে যদি বলি, তুমি একটা গেম স্টার্ট করলা, ফিফা ফিফা গেম চালু করলা। ফিফা গেম যখন তুমি খেললা, তুমি একটা ফার্স্টে স্কোর কত? 0-0, এ টিমের 0, বি টিমের 0। যখন তুমি কি করলা, একটা গোল দিলা, তখন কিন্তু তোমার স্কোর 0 থাকে না, সেটা 1 হয়ে যায়। ও আরেকটা গোল দিল, তার স্কোর 0 নাই, 1 হয়ে গেছে। তুমি যখন আরও দুইটা গোল দিবা, তখন 1-এর পরে 2, 2 এর পরে 3 হয়ে যাবে। ফাইনালি কিন্তু 3-1-এ তোমার গেমটা ফুল টাইম হইলো, তুমি জিতলা। ঠিক আছে? 3-1-এ তুমি যে জিতলা, এখানে কিন্তু জিরোতে ফিক্সড ছিল না। জিরো জিনিসটাকে স্কোর নামের এই বয়মটা বা স্কোরটা 0 থেকে 1 হয়েছে, 1 থেকে 2 হয়েছে, 2 থেকে 3 হয়েছে, পরিবর্তন হয়েছে এই স্কোরটা। এই পরিবর্তন করার জন্য আমরা যেটা ব্যবহার করি, সেটাকেই বলা হয় ভ্যারিয়েবলস বা কৌটা, কোনো কিছু রাখার জন্য। চলো আমরা 10 এবং 20 এই দুইটাকে যোগ করি বয়মের সাহায্যে, তাহলে আমরা বুঝতে পারবো ভ্যারিয়েবলস জিনিসটা কি। এজন্য আমাদের মেমোরিতে 3টা খালি জায়গা লাগবে, কারণ আমরা 10 আর 20 যোগ করব, যোগ করে যোগফলটা আরেক জায়গায় রাখবো। এই জন্য 3টা খালি জায়গা বা খালি বয়ম নিলাম। মনে করলাম যে আমাদের র্যামের ভিতরে 3টা জায়গা আমরা সিলেক্ট করলাম। একটার নাম হচ্ছে এ, একটার নাম বি, একটার নাম সি। এ বয়ম, বি বয়ম, সি বয়ম। এ বয়মের ভিতরে 10 রাখলাম, বি বয়মের ভিতরে 20 রাখলাম। এ ইকুয়াল টু কি করলাম? 10, বি ইকুয়াল টু 20, এবং সি খালি রাখলাম। দেন কি করলাম? কম্পিউটারকে বললাম যে এই এ প্লাস বি করো, মানে এর ভিতরে যা আছে আর বির ভিতরে যা আছে তা নিয়ে যোগ করো। এই কাজটা কে করবে? এই কাজটা করবে আমাদের কম্পিউটার বা সিপিইউ, প্রসেসর, ব্রেইন। যোগ বিয়োগ কি তোমার হাত মুখ করে? হাত মুখ করে না, করে হচ্ছে তোমার
ব্রেইন। সে ব্রেনের থেকে কোটা দুইটা জিনিস দিল, ব্রেনকে বলে যোগ করতে, ব্রেন যোগ করে 30 পাইল। দেন প্রোগ্রামে বলা হয়েছে যে এই 30টাকে নিয়ে তুমি যে 30টা পাইলা, এই 30টা তুমি বয়ম সি এর ভিতরে রেখে দাও। তাহলে আমরা পাই সি ইকুয়াল টু এ প্লাস বি। তিনটা খালি বয়ম বা পাত্র ইউজ করে আমরা এটা বানাইতে পারছি, ঠিক না? এখন যদি বলি সি ইকুয়াল টু এ প্লাস বি, এর ভিতরে 10 রাখা ছিল, আমি এ ইকুয়াল টু 10 রাখা ছিল, আমি বললাম যে না, এ ইকুয়াল টু 10 থাকবে না, এ ইকুয়াল টু 20 হবে। তাহলে এই 10টাকে ফেলে দিয়ে সেখানে 20 রাখা হবে। যেমন চাল ফেলে দিয়ে ডাল রাখছি, অথবা অল্প চাল ফেলে দিয়ে বেশি ডাল রাখছি, সেরকম চাল ফেলে দিছি, 10 ফেলে দিছি, ফেলে দিয়ে সেখানে 20 রাখছি এবং বলছি যে এ আর বি যোগ করতে। 20 রাখার পর এখন 20 আর 20 যোগ করলে কত হবে? যোগ করে যদি সিতে রাখি 30 আর হবে না, 30 ফেলে দিব, 30 ডিলিট করে দিব, সেখানে রাখবো ওভাররাইট করে 40। ক্লিয়ার? চাল ডালের মাধ্যমে আমরা ভ্যারিয়েবলস কোটা বুঝলাম। এইটাই হচ্ছে আমরা কি করলাম, কোটা সি এর ভিতরে এ আর বি এর যোগফলটা রাখলাম। এই কাজটাই আমাদের কম্পিউটার মেমোরির ভিতরে করা হয়। এরকম মেমোরি স্লট থাকলে ধরলাম একটা জায়গায় এ নেয়, একটা জায়গায় বি নেয়, একটা জায়গায় সি নেয়। এর ভিতরে প্রথমে 10 রেখেছিলাম, বির ভিতরে 20, তারপর সির ভিতরে এ প্লাস বি করছি, এ প্লাস বি করলাম, কম্পিউটারের সাহায্যে করে এনে এখানে রাখছি, এর ভিতরে রাখছি, তার মানে এখানে 30 আসছে। পরবর্তীতে আমরা কি করলাম, সেকেন্ড স্টেজে এ ইকুয়াল টু বললাম যে 20, মানে 10 ছিল, 10টাকে কেটে এখন 20 করে দিছি, 20 আছে। এখন বললাম আবার এ প্লাস বি করো, সে 20 প্লাস 20 করলো, কম্পিউটার করলো 20 প্লাস 20 করে 40 পাইলো, 40 এনে 30টা কেটে এখানে আবার 40 রাখলো। ক্লিয়ার? বুঝতে পেরেছি তাহলে আমরা ভ্যারিয়েবলস জিনিসটা কি এবং ভ্যারিয়েবলস কেন প্রয়োজন। কারণ ওই যে বললাম, তুমি যখন তোমার মোবাইলের ক্যালকুলেটর অ্যাপটা ওপেন করো, সেখানে যদি তুমি 10 আর 20 যোগ করতে চাও, তাহলে 10 তোমাকে ইনপুট দিতে হবে, ওখানে এ দেওয়া আছে, এ ইকুয়াল টু, তখন তারা 10 নেয়, তুমি 10-এ ক্লিক করলে, তুমি যখন 20-এ ক্লিক করো তখন বি ইকুয়াল টু 20 নেয়। যখন প্লাসে ক্লিক করো তখন সে কি করে, সি ইকুয়াল টু এ প্লাস বি করে, মানে হচ্ছে 10 যোগ 20 করে, ইকুয়াল টু হয় কত, 30। যদি ভ্যারিয়েবলস না থাকতো তাহলে এভাবে ইনপুট দিয়ে কোনো কাজ আমরা করতে পারতাম না। সো ভ্যারিয়েবলস অনেক ভাইটাল এবং গুরুত্বপূর্ণ। ভ্যারিয়েবলসের প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা যদি কোডিংয়ের সাহায্যে দেখি, এই যে আমাদের প্রথমে ইন্টিজার, পরে আমাদের লেখা লাগে আইএনটি, ইন্টিজার মেইন। দেন আমরা 3টা ভ্যারিয়েবল আগে ডিক্লেয়ার করা লাগবে আমাদের সি প্রোগ্রামে। এটা হচ্ছে সি প্রোগ্রাম, সি এর ভাষায়। সি প্রোগ্রামে 3টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগবে, বা মেমোরিতে 3টা খালি জায়গা নেওয়া লাগবে। এই যখন আইএনটি এ বি সি দিছি, এ কমা বি কমা সি, তখন এ একটা, বি কমা সি একটা, 3টা বয়ম বা 3টা প্লেস মেমোরির ভিতরে সে নিয়ে নিছে। তারপরে লাইনে যখন এ ইকুয়াল টু 10 দিলাম, তখন এ বয়মের ভিতরে 10 রাখছে, বি ইকুয়াল টু 20 দিলাম, বি এর ভিতরে 20 রাখছে, সি ইকুয়াল টু এ প্লাস বি দিলাম। এ প্লাস বি মানে কি, সি ইকুয়াল টু এ প্লাস বি, এর মানে হচ্ছে এর ভিতর কি আছে নিয়ে আসো, 10 আনবে, বি এর ভিতর কি আছে নিয়ে আসো, 20 আনবে, ইকুয়াল টু, তাহলে যোগ করলো, কম্পিউটার যোগ করে দেখবে 30। তারপরে আমরা হচ্ছে প্রিন্ট এফ ফাংশন দিয়ে দেখতে চেলাম যে এই সি এর ভিতরে এখন কি আছে সেটা প্রিন্ট করো। সি এর ভিতরে তো চলেই গেছে, সি ইকুয়াল টু এ প্লাস বি 30 চলে গেছে। তো এটার নিয়ম কি, সি তো একটা ভ্যারিয়েবল, এটা কিন্তু ডাইরেক্ট মান না, হ্যালো ওয়ার্ল্ডের মতো কোনো কিছু না। সি একটা ভ্যারিয়েবল, এটার ভিতরে যে কোনো মান থাকতে পারে। এটা লেখার জন্য আমাদের প্রিন্ট এফ লেখার পরে দেখো ডাবল কোটেশন দিয়ে ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার, মানে হচ্ছে কোন টাইপের ডেটা আমরা দিতে চাচ্ছি। পার্সেন্টেজ ডি মানে হচ্ছে নাম্বার টাইপের ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এই সি যেটা আমরা দিতে শো করবো সি, সেটা হবে পূর্ণ সংখ্যা, সেটা এখানে ডিক্লেয়ার করে দেওয়া লাগে ইন্টিজার। এটা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে লেখা লাগে, কমা দিয়ে সি লিখলাম, তারপর রিটার্ন জিরো ফাংশন, রিটার্ন জিরো এই লাইনটাও দেওয়া লাগে, বেসিক্যালি বাই ডিফল্ট দেওয়া লাগে। যদি দেই তাহলে আমরা আউটপুট পাচ্ছি 30। আউটপুটে শুধু প্রিন্টের জিনিসটা দেখায়, তাহলে প্রিন্ট কি করতেছে, সি এর মান প্রিন্ট করতেছে 30। ওকে, এভাবে ভ্যারিয়েবলের সাহায্যে আমরা যোগ বিয়োগ করতে পারি। নেক্সট আমরা দেখি যে, আচ্ছা তার আগে আমি যদি বলি, এখানে সি ইকুয়াল যদি এ মাইনাস বি লিখতাম তাহলে কি হইতো।
অথবা বি মাইনাস এ লিখতাম, তাহলে সে কী করতো, 20 মাইনাস 10 করতো, ইকুয়াল টু 10 হইতো। এই 30-এর জায়গায় সে 10 রাখতো, তখন সি প্রিন্ট করলে আমরা এখানে পাইতাম 10। ঠিক না? ঠিক। দেন আসো আমরা আমরা ডেটা টাইপস বা ডেটার ধরনে চলে যাই। এটা বোঝার জন্য আমরা একটু দেখি, ঠান্ডা মাথায় দেখি যে আমরা যেই চাল ডালের এক্সাম্পলটা দেখছিলাম, সেই চাল, ডাল, লবণ, এগুলো কোন ধরনের ডেটা বা কোন ধরনের জিনিস? এগুলো ডেটা মানে তথ্য। সো আমরা এগুলোকে তথ্য বলবো না, এগুলোকে বস্তু বলি। যদি উদাহরণস্বরূপ চাল, ডাল, লবণ এগুলো কি ধরনের বস্তু? এগুলো হচ্ছে ফুড বা খাদ্য জাতীয় বস্তু। আবার যদি বলি পেট্রোল, ডিজেল, অকটেন এগুলো কোন জাতীয় বস্তু বা কোন ধরনের ডেটা, তাহলে এগুলোকে আমরা বলবো এগুলো ফুয়েল বা তেল জাতীয় ডেটা। এরপরে যদি আমি বলি জিন, পরি, খারাপ জিন, এই জিনিসগুলো কোন ধরনের ডেটা বা বস্তু, তাহলে এগুলো বলতে পারি এগুলো হচ্ছে জিন টাইপের ডেটা। তাহলে জিন, তারপর হচ্ছে তেল এবং খাদ্য, এদের ভিতরে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক কিন্তু নাই, এরা একদম ডিফারেন্ট। জিনের সাথে তেলের কোনো সম্পর্ক নাই। তেলের সাথে হচ্ছে আমাদের এই যে অকটেল, পেট্রোল, ডিজেল, এটার ভিতরে কি, এই পাত্রের ভিতরে, এগুলো যেই পাত্রে আমরা রাখি সেটার ভিতরে কি ভাত তরকারি রাখা যাবে? রাখা যাবে না। ভাত তরকারি কিন্তু রাখা যাবে না, মানে একটার সাথে একটা মিক্স করা যাবে না। চাল ডাল মিক্স করে খিচুড়ি করতে পারবো, কিন্তু পেট্রোল ডিজেল মিক্স করে অন্য কিছু বানাতে পারবো, কিন্তু চালের সাথে পেট্রোল মেশানো পসিবল না। সেই জন্যই আমরা এক একটা, যেরকম এক এক ধরনের ডেটা বা এক এক ধরনের বস্তু, সেরকম আমরা যেই তথ্যগুলো নিয়ে ইউজ করব সির ভিতরে, সেগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা যদি এই চিত্রটার দিকে খেয়াল করি, তাহলে দেখতে পাবো কিছু আছে মৌলিক ডেটা টাইপ, তারপর আছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ডিরাইভড ডেটা টাইপ অ্যান্ড ফাঁকা বা এমটি ডেটা টাইপ। বাট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মৌলিক ডেটা টাইপ বা বেসিক যেই ডেটা টাইপগুলো আছে ওগুলো কি। সির ভিতরে সর্বপ্রথম আছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা জিনিসটা কি? আমরা যখন এ লিখলাম, এ একটা ভ্যারিয়েবল, আগে ডিক্লেয়ার করা আছে আইএনটি এ, সেমিকোলন কিন্তু প্রত্যেক লাইন শেষে দেওয়া লাগে, নিয়ম। এ ইকুয়াল টু লিখলাম 10, এই 10টা কি? একটা পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা, তাহলে এটা হলো আইএনটি মানে ইন্টিজার টাইপ, এটাকে ইংলিশে ইন্টিজার বলা হয় পূর্ণ সংখ্যাকে। আইএনটি এ যখন লিখবো তখন বুঝবো যে এর ভিতরে আমি পূর্ণ সংখ্যা বাদে কিছু রাখতে পারবো না। দেন 2, ফ্লোটিং পয়েন্ট বা ভগ্নাংশ সংখ্যা। আমি যদি লিখি FLOAT ফ্লোট এ, তারপর লিখি এ ইকুয়াল টু, তখন আমি এর ভিতরে ভগ্নাংশ রাখতে পারবো 10.52 এরকম রাখতে পারবো। এরকম ভগ্নাংশ রাখতে হলে সেটাকে বলা হয় ফ্লোটিং টাইপ ডেটা। আর ক্যারেক্টার কি? ক্যারেক্টার সেটা দিয়ে ডিফাইন করতে আমাদের লেখা লাগবে CHAR, ক্যারেক্টার সি বা এ দিলাম, ক্যারেক্টার এ ইকুয়াল টু আমরা তখন দিতে পারি যে ABCDEFGH এর যে কোনো একটা ক্যারেক্টার, জি দিলাম, অথবা হচ্ছে গিয়ে @ দিতে পারি। এ ইকুয়াল টু কি হতে পারে? @ হতে পারে, বা যে কোনো নাম্বারও কিন্তু ক্যারেক্টার হতে পারে। যে কোনো একটা অক্ষরকে আমরা ক্যারেক্টার হিসেবে রাখতে পারি। এটা হচ্ছে ক্যারেক্টার টাইপের ডেটা। সব কিছু নিয়ে কিন্তু আমাদের কাজ করা লাগে, ঠিক না? ওকে। ইন্টিজারের ভিতরে আবার দেখো সাইন্ড, আনসাইন্ড, শর্ট ইন্টিজার, লং ইন্টিজার, বিভিন্ন টাইপ আছে। ফ্লোটিং পয়েন্টের ভিতরে আবার 3টা টাইপ আছে, ফ্লোট, ডাবল, লং ডাবল। আর ক্যারেক্টারের ভিতরে সাইন ক্যারেক্টার, আনসাইন ক্যারেক্টার। এগুলো ডিটেলস আসো আমরা দেখি। ইন্টিজার বা পূর্ণ সংখ্যার ভিতরে দেখো নর্মাল ইন্টিজার, যে এগুলো হচ্ছে সাইজের উপর ডিপেন্ড করে আসলে এগুলোর ভিতরে পার্থক্য। এটা হচ্ছে 16 বিটের হয়ে থাকে, আনসাইন 16 বিটের। বিট বলতে কি বোঝায়? বিট বলতে আমরা তো জানি কম্পিউটার 0 আর 1 ছাড়া কিচ্ছু বোঝে না। তো 16 বিটের যখন হবে তখন 16টা বিট দিয়ে কাজ করতে পারবে, মানে 0 1 1 1 0 0 0, মানে এই যে দেখো -32,768 থেকে +32,768 পর্যন্ত রেঞ্জ ইন্টিজার নিতে পারে। আর আনসাইন্ড ইন্টিজার এটা হচ্ছে
536 বা 0 থেকে এইটা নিতে পারি। 32 বিটের যেটা, সেটার ভিতরে আরও বড় সংখ্যা নিতে পারবো আমরা। দেখছো কত বড় সংখ্যা থেকে কত বড় সংখ্যা আমরা 32 বিটের ভিতরে 2^31 পর্যন্ত সংখ্যা আমরা নিতে পারি ইন্টিজারের ভিতরে। আবার ফ্লোটিং পয়েন্টের ভিতরে ফ্লোট যদি দিই, সেটা হবে 32 বিটের, ডাবল হবে 64 বিটের, আর লং ডাবল হবে 80 বিটের। ক্যারেক্টারের ভিতরে নর্মাল ক্যারেক্টার 8 বিটের হবে, আনসাইড ক্যারেক্টারও 8 বিটের হবে। কারণ কি, ASCII হচ্ছে 8 বিটের। ওকে, বুঝতে পারছি এগুলোর মধ্যে কেন এত ধরনের ডিফারেন্স। এগুলো হচ্ছে সাইজের উপর ডিপেন্ড করে। যেমন তুমি 10 লিখতে চাও, 10 এটা লিখতে চাও, এটার জন্য নর্মাল শর্ট ইন্টিজার বা সাইন ইন্টিজারই এনাফ, 16 বিটে এসব করবে। আর যখন তুমি দেখবে যে বিশাল বড় 0.0000000019900 এরকম বড় সংখ্যা দিতে চাও, তখন তোমাকে লং ইন্টিজার অথবা এই তখন আবার ডাবল এই ধরনের জিনিস হয়তো বা ইউজ করা লাগতে পারে। এরপরে আমরা এখন দেখব ফরম্যাট স্পেসিফায়ার জিনিসটা কি। এটা হচ্ছে যে আমাদের যে ডেটা টাইপগুলো দেখলাম, আমরা যখন কোনো একটা ডেটাকে প্রিন্ট করব, কোনো একটা ভ্যারিয়েবলকে প্রিন্ট করব বা ইনপুট নিব, তখন এটা টাইপ কি হবে সেটা বোঝানোর জন্য সিকে বোঝাবো যে আমি এই টাইপের ডেটা চাই, ওইটা বোঝানোর জন্য ওইটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করে। যেমন %c, এই যে প্রিন্ট, তারপর আমি এখানে %d লিখলাম, মানে এটা হবে ইন্টিজার টাইপ। %c লিখলাম, এটা টাইপ হবে কি, ক্যারেক্টার টাইপ, মানে আমি একটা ক্যারেক্টার বি এর ভিতরে আছে, এ আছে, সেটাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি। %c দ্বারা ক্যারেক্টার বোঝায়, %d দ্বারা বোঝায় হচ্ছে গিয়ে ইন্টিজার বা হচ্ছে গিয়ে তোমার পূর্ণ সংখ্যা। আর লং ইন্টিজার, %e এটা একটা ফ্লোট মান যেটা এক্সপোনেনশিয়াল, এগুলো বেশি ইউজ হয় না। %f আমাদের বেশি ইউজ হবে, %c %d lf এটা হচ্ছে ডাবল টাইপের মান বা হচ্ছে লং ফ্লোট, যেটা মানে আমাদের দশমিক মান যদি অনেক বড় হয় তাহলে lf ইউজ করি আমরা। সো এইগুলোই বেশি ইউজ হয়ে থাকে। তাছাড়া আমরা দেখতে পারি যে %g দ্বারা হচ্ছে বোঝায় আরও কিছু এই ধরনের আছে, যেটা হচ্ছে এফ আর ই এর নোটেশনে ইনপুট অথবা আউটপুট করার জন্য। তারপরে হচ্ছে ও দ্বারা অক্টাল, এস দ্বারা হচ্ছে স্ট্রিং টাইপ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। স্ট্রিং টাইপ বোঝানোর জন্য %s আমরা ব্যবহার করে থাকি। এক্স দ্বারা হেক্সাডেসিমাল, আর বড় এক্স দ্বারা হেক্সাডেসিমাল এ বি থেকে এফ পর্যন্ত বড় হাতের দেখাবে। ওকে, নেক্সট হচ্ছে ইউজার ইনপুট। আমরা এতক্ষণ যেগুলো দেখলাম যে প্রিন্ট এফ করো, ইন্টিজার a = 10, ইন্টিজার b = 20, c = a + b। আমরা যখন এটা করলাম তখন কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে a = 10 প্রোগ্রামের ভিতরে বলা, b = 20 লিখে দেওয়া আছে, c = a + b। এখন প্রিন্ট এফ %d c, এভাবে কিন্তু আমরা প্রিন্ট করেছি, ঠিক না? আমরা বলে দিয়েছি এ বি সি এর মান কি হবে। কিন্তু আমরা যদি চাই যে বলবো না এ বি এর মান কি হবে, বলবো না, যেমন ক্যালকুলেটরের ক্ষেত্রে, ক্যালকুলেটরে কি আগে থেকে বলা আছে যে কিসের যোগ আমরা চাই, বলা নাই। কিন্তু এটা আমি যেটা দিব ইনপুট, সেটাই সে যোগ করবে। সো ইউজার ইনপুট মানে হচ্ছে ব্যবহারকারী থেকে কোনো তথ্য সংগ্রহ করা। এই তথ্য সংগ্রহ করতে আমরা ইউজ করে থাকি scanf ফাংশন। scanf এর মাধ্যমে আমরা কোনো ইউজার থেকে ইনপুট নিয়ে থাকি। এটার ভিতরে প্রথমে আমরা ফরম্যাট স্পেসিফায়ার দিই যে কি টাইপের ডেটা আমরা রাখতে চাচ্ছি, এরপরে ভ্যারিয়েবলের নামটা দিই যে ভ্যারিয়েবলে রাখতে চাচ্ছি। যেমন আমরা আগে একটা ইন্টিজার এ বানাবো, তারপর সেই scanf করে এর ভিতরে আমরা এটা রাখবো। এটা হচ্ছে আমার থেকে ইউজার ইনপুট নেবে। আমি যদি 10 দিই, ইউজার যদি 10 দেয় তাহলে এখানে 10 রাখবে, ইউজার যদি 20 দেয় তাহলে এখানে 20 রাখবে 10 কেটে। সো এইটাই হচ্ছে ইউজার ইনপুটের নিয়ম। স্ক্যানএফ দ্বারা আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে থাকি। সো আমরা যদি প্রোগ্রামটা দেখি তাহলে দেখো এখানে একটা সিম্পল ইনপুট নেওয়া হয়েছে, ইন্টিজার এর ভিতরে রাখবো, এ নাম্বার যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলের ভিতরে রাখবো। স্ক্যানএফ করছে মানে ইনপুট নিচ্ছে,
পার্সেন্টেজ ডি দিয়েছি, মানে আমি হচ্ছে ইন্টিজার টাইপ অ্যাপসাইলন এ। আগে একটা ভুল হয়েছিল, এখানে আমি অ্যাপসাইলন সাইনটা দিইনি, কমার পরে অ্যাপসাইলন সাইন হবে। এ অ্যান্ড এ এটাকে বলে অ্যাপসাইলন এম্পারসন, যেটাই আমরা বলি না কেন এ, অ্যান্ড সাইনটা দেওয়া লাগে। দেন আমি প্রিন্ট করলাম যে ইয়োর ইনপুট, তোমার ইনপুটটা কী হবে এটা লিখে পার্সেন্টেজ ডি, এই ডি এর জায়গায় এটা এর ভ্যালুটা চলে আসবে। এখন এর ভ্যালুটা আমরা প্রিন্ট করতে চাই। এখন যদি আমরা প্রিন্ট করি, দেখো আমি 10 ইনপুট দেওয়ার পরে ইয়োর ইনপুট 10 লেখা উঠতেছে। তারপরে একটা ক্যারেক্টার যদি আমরা নেই, সিএইচএ আর ক্যারেক্টার এ ভ্যারিয়েবল নিলাম, সেটার ভিতরে একটা ক্যারেক্টার রাখতে পারবো আমরা। স্ক্যানএফ করলাম, পার্সেন্টেজ সি দিলাম, কারণ এ টাইপ কি হবে অ্যান্ড সাইন এ। তারপর আমরা এখানে ভিতরে যে ইনপুটটা দিব, আমি এখানে এক্স দিয়েছিলাম, এক্স দেওয়ার পরে যখন এরপরের লাইনে প্রিন্ট করা হয়েছে ইয়োর ইনপুট পার্সেন্টেজ সি এ, মানে এ টাইপ হবে পার্সেন্টেজ সি, এবং এটাকে তুমি ইয়োর ইনপুটের পরে প্রিন্ট করো, তখন আউটপুটে দেখা যায় ইয়োর ইনপুট এক্স, কারণ আমি ইনপুট দিয়েছি এক্স। ওকে, এভাবে আমরা ইউজার ইনপুট নিতে পারি। এফ পার্সেন্টেজ এফ দিচ্ছি যখন স্ক্যানএফে, তখন ফ্লোট ইনপুট নিচ্ছে। ফ্লোট মানে কি, দশমিক সংখ্যা, 15.55 নিচ্ছে এখানে। সো এই দশমিক সংখ্যা এভাবে নিতে পারি। সিমিলারভাবে আমরা যেই ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব, যেই টাইপের ভ্যারিয়েবল ইউজ করব, ওই টাইপের ইনপুট আমরা নিতে পারি। স্ট্রিং ইনপুট, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আমরা তো দেখেছি মৌলিক হচ্ছে গিয়ে ইন্টিজার বা হচ্ছে নাম্বার, ইন্টিজার, ফ্লোট, এগুলো ডাবল, তারপরে হচ্ছে আর ক্যারেক্টার, সব হচ্ছে একটা করে ইনপুট নেয়। তাহলে স্ট্রিং জিনিসটা কি? দেখো, আমি যখন ক্যারেক্টার ইনপুট দিচ্ছি তখন শুধুমাত্র একটা অক্ষর ইনপুট নিতে পারতেছি। তার মানে আমি যদি এখানে লিখি, একটু অন্য কালার ইউজ করব, আমি যদি এখানে লিখি যে ক্যারেক্টার এক্স, এক্স ভ্যারিয়েবলের ভিতর ক্যারেক্টারের টাইপ আর কি, তো এক্স ইকুয়াল টু স্ক্যানএফ করি, আর এইভাবেই যদি লিখি এক্স ইকুয়াল টু হবে এ, মানে এ রাখবো এটার ভিতরে। আমি কিন্তু শুধু এ রাখতে পারতেছি এক্স এর ভিতরে, এক্স ভ্যারিয়েবলের ভিতরে শুধু এ রাখতে পারতেছি। এখানে কিন্তু চাইলে আফফান নেমটা রাখতে পারতেছি না, এই ফুল জিনিসটা রাখতে পারতেছি না। এই ফুল জিনিসটা যদি কোনো ভ্যারিয়েবলের ভিতরে রাখা লাগে, তাহলে আমাদের কি স্ট্রিং লেখা লাগে, মানে একটা সেন্টেন্স যদি আমরা রাখতে চাই। ক্যারেক্টার মানে কি? ক্যারেক্টার মানে অক্ষর, আর সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে সেট অফ ক্যারেক্টার্স, মানে অনেকগুলো অক্ষর যখন মিলাবো, এ বি সি ডি ই এফ, যেটা খুশি আপনি ইউজ করলে আমরা সেটাকে স্ট্রিং বানাইতে পারি বা একটা সেন্টেন্স বানাইতে পারি। এই সেন্টেন্স বানানোর নিয়মই হচ্ছে, রাখার নিয়ম হচ্ছে স্ট্রিং, সেট অফ ক্যারেক্টার্স। ওকে ওকে, এখন দেখি স্ট্রিং আমরা কিভাবে ইনপুট নিতে পারি। স্ট্রিং আমাদেরকে ভ্যারিয়েবলের টাইপ যদি স্ট্রিং ডিক্লেয়ার করতে হয়, তাহলে আমাদেরকে নিয়ম হচ্ছে ক্যারেক্টার লেখা লাগবে ঠিকই, কিন্তু নেম লিখলাম যে নেম নামে আমার ভ্যারিয়েবলটা হবে, সেখানে দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা 100 দিছি, মানে 100টা অক্ষর বা ক্যারেক্টার আমরা এই নেমের ভিতরে রাখতে পারবো, মানে আমাদের নামের ভিতরে 100টা অক্ষর রাখতে পারবো। প্রিন্টএফ করলাম, এখানে আমরা ইনপুট নেওয়ার ক্ষেত্রে স্ক্যানএফ ইউজ না করে, এটা না করে ইউজ করে আমরা গেট এস এটা ইউজ করতে পারি। গেট এস এর ভিতরে ডাইরেক্ট যদি দিয়ে দিই নেম, তাহলে আমাদের এখানে একটা ইনপুট দেবে, ইন্টারিয়র নেম লেখা উঠবে প্রথমে, তারপর একটা আমার ইনপুট নেবে। আমি এখানে আমার নামটা দিয়েছিলাম এসকে আফফান, দেওয়ার পরে সে এটাকে নেম নামক ভ্যারিয়েবলের ভিতরে রেখে দিছে, এসকে আফফান। এসকে আফফান লেখাটা সে নেম ভ্যারিয়েবলের ভিতরে রেখে দিয়েছে, মানে এই নেম ভ্যারিয়েবলটা কি করবে, সে 100টা ক্যারেক্টার রাখতে পারবে। চাইলে আমি এসকে আফফান আরও অনেক কিছু বড় নাম দিতে পারতাম, 100। তারপরে লাইনের সাথে প্রিন্ট দিলাম হ্যালোর পরে কমা পার্সেন্টেজ এস, এটা দ্বারা স্ট্রিং বোঝায়, এবং কমার পরে ভ্যারিয়েবলের নাম। এই ব্যাকস্ল্যাশ এনটা কি, এটা মানে হচ্ছে নতুন একটা লাইন প্রিন্ট করবে। এই ব্যাকস্ল্যাশ এন যদি আমরা কোনো লাইনের পরে দিই, যে এই লাইনের পরে একটা পাশে লিখবে না, এরপর নিজের লেখাটা নতুন লাইনে প্রিন্ট করবে।
এই যে প্রিন্টটা নতুন লাইনে হয়েছে, অথবা এই লাইনে প্রিন্ট করার পরে নতুন লাইনে চলে যাবে, এসকেএফ1 পরে নতুন লাইনে চলে যাবে, এই জন্য \n ইউজ করছে। ওটা আহামরি কিছু না। এই জন্য দেখো যে হ্যালো লেখাটা আসছে প্রিন্টে, কমার পরে %s, এই এস এর জায়গায় এই নেমটা চলে আসবে, চলে আসছে এসকেএফ1। তার মানে আমাদের এই স্ট্রিং এর ভিতরে আছে হচ্ছে এসকেএফ1। তাহলে ক্লিয়ার? স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে হচ্ছে সেট অফ ক্যারেক্টার্স বা একটা সেন্টেন্স রাখার জন্য আমরা স্ট্রিং ইউজ করে থাকি। আবার আমরা এফ গেটস ইউজ করতে পারি ইনপুট নেওয়ার ক্ষেত্রে, এটাও খুবই জনপ্রিয় একটা পদ্ধতি এবং বেটার পদ্ধতি। এটার জন্য আমাদের কি করা লাগে? স্ক্যানএফ ইউজ করব না, গেট এস এটাও ইউজ করব না, গেট এসও ইউজ করব না, স্ক্যানএফও ইউজ করব না, আমরা ইউজ করব এফ জিইটিএস, গেটস। এইটা, এটার ভিতরে প্রথমে আমাদের ভ্যারিয়েবলের নামটা দিতে হবে, যেটার ভিতরে আমরা রাখতে চাই। ভ্যারিয়েবলের নাম নেম, এটার সাইজ হবে 100 ক্যারেক্টার্স। নেম, সাইজ অফ ফাংশন লেখা লাগবে, দেন হচ্ছে নেম দেওয়া লাগবে 100 ক্যারেক্টার, এরপর হচ্ছে stdin, এই লেখাটা আমাদেরকে দিতে হবে। যদি আমরা দিয়ে এরকম সেমিকোলন দেই, তাহলে আমরা আমাদের ইনপুটটাই যে এখানে ইনপুট দিয়েছি এসকেএফ1 আমি দিতে পারবো। ওকে, দেন হচ্ছে প্রিন্ট করলাম। এরপরের লাইনে যদি প্রিন্ট করি যে কি নিলাম দেখার জন্য, হ্যালো %s, ওই নেমটা প্রিন্ট করি যদি, তাহলে হ্যালো %s, হ্যালো কমা এই %s এর জায়গায় এই নেমটা চলে আসবে। আশা করি আমরা বুঝতে পারছি যে আমাদের যেই ধরনের ক্যারেক্টার, তারপর ফ্লোট, ইন্টিজার, এই ডেটা টাইপগুলো, ভ্যারিয়েবল জিনিসগুলো কি, দেন কিভাবে আমরা ইনপুট নিতে পারি, কিভাবে প্রিন্ট করতে পারি, এই জিনিসগুলো হয়তোবা আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমরা একটা প্রবলেম সলভ করি বা একটা প্রোগ্রাম লিখি, তাহলে আমাদের ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আমরা দুইটা সংখ্যার যোগফল করতে পারবো। যে ইউজার দিবে, আমি যেই কোনো দুইটা সংখ্যার যোগফল কিভাবে বের করতে পারি। প্রথমে আমাদেরকে কি লেখা লাগবে? এরকম একটা হ্যাশ দিতে হবে সি প্রোগ্রামের ভিতরে, ইনক্লুড ইনক্লুড stdio.h দিলাম, দেন int main, একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ ব্ল্যাঙ্ক থাকবে, থার্ড ব্র্যাকেট শুরু, এরপরে আমরা লেখা শুরু করব, থার্ড ব্র্যাকেটটা এখানে শেষ করে দিই। দেন কি থাকবে আর কি লেখা থাকবে ভিতরে? প্রথমে আমরা দেখলাম যে দুইটা সংখ্যার যোগফলের জন্য আমাদের কি লাগবে, তিনটা ভ্যারিয়েবল আমরা রাখতে পারি, তিনটা বয়ম আমরা নিতে পারি। এটা বয়মের নাম একটা দিব এ বি সি। কি টাইপের ভ্যারিয়েবল আমরা নিব? ইন্টিজারও নিতে পারি, ফ্লোটও নিতে পারি, অর্থাৎ দশমিকের যোগও করতে পারি, ফ্লোটেরও যোগ করতে পারি। আমরা দশমিকের যোগই করি, ইন্টিজারের যোগই করি, তাহলে নেই int a b c, এবিসি দিলাম, তারপরে হচ্ছে আমরা একটা সেমিকোলন দিলাম, দেন প্রিন্ট করে বললাম যে প্রিন্টফে বললাম যে এন্টার নাম 1, প্রিন্টফ শেষ। এরপরে আমরা প্রথম সংখ্যাটার ইনপুট নিব, নিয়ে সেটাকে আমরা এতে রাখবো, স্ক্যানএফ লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, টাইপ কি হবে? %d হবে, দিলাম রাখবো, এতে রাখবো। তার মানে এখানে কি হবে? আমার কাছ থেকে ইউজার ইনপুট নেবে, আমি যদি 10 দিই তাহলে সে 10 রাখলো, আমি যদি 20 দিই, রান করার পরে পুরো কোড লেখার পরে, তাহলে 20 আসবে। দেন আমি সিমিলারলি দিতে পারি প্রিন্টএফ এন্টার, এই নামটা দিয়ে নাম্বার 2 দিলাম, তারপর আবার স্ক্যানএফ করব, স্ক্যানএফ করে %d কমা এর আগে একটা এম্পারসেন্ট বা এন্ড সাইন দিতে হবে, বি এর আগে একটা এন্ড সাইন দিতে হবে, সরি ফর দ্য মিস্টেক, দিলাম স্ক্যানএফ। এখন আমার হচ্ছে দ্বিতীয় ইনপুটটা চাবে, এখানে আমি যদি 50 দিই তাহলে বি এর ভিতরে নিয়ে 50 রাখবে। তারপরের লাইনে কি করব? সি ইকুয়াল টু এ প্লাস বি করলাম, যোগ করলাম, যোগ করার পরে 30 বানাবে, 30 বানানোর পরে প্রিন্ট করে দিব লাস্টে যে প্রিন্ট এফ ইয়োর সাম,
ইয়োর সাম, তারপর পার্সেন্টেজ ডি, সামটা কিসে রাখবো, কিসে রাখছি আমরা, সিতে রাখছি না, সিটা তাহলে এখন প্রিন্ট করি, কমা সি, এখন আমাদের হচ্ছে সিটা প্রিন্ট করবে। সি এর ভিতরে তো সি ইকুয়াল টু যখন এ প্লাস বি করবো তখন এটা যোগফলটা চলে যাবে 60, আর এরপরের লাইনে সে আউটপুটে দেখাবে ইয়োর সাম ইজ 60। এই সিস্টেমে আমরা দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি আমাদের সি প্রোগ্রামিংয়ের সাহায্যে। এখন চলো আমরা দেখব ডাইরেক্ট আইডিইতে। আইডি হচ্ছে বা কম্পাইলার হচ্ছে যেখানে আমরা কোড করে থাকি, ডাইরেক্টলি আমরা এখন সেই জায়গায় চলে যাব, গিয়ে সি এর একটা প্রোগ্রাম করে চেক করব যে আসলে প্রোগ্রাম কাজ হয় কিনা। এই যে প্রোগ্রামটা এরকম হবে, নাম আমরা আমরা নিয়েছিলাম এবিসি, তারা নিয়েছে হচ্ছে নাম 1, নাম 2, নাম 3 অথবা সাম। ফার্স্ট নাম্বার দিতে বলছে, দেন হচ্ছে ফার্স্ট নাম্বারটাকে রাখছি আমরা নাম 1 এর ভিতরে, সেকেন্ড নাম্বার দিতে বলছে দিব যখন সেটা নাম 2 এর ভিতরে রাখবো, সাম ইকুয়াল টু নাম 1 প্লাস নাম 2, দেন হচ্ছে সাম ইকুয়াল টু সাম, এই পার্সেন্টেজ ডি সাম, এটা প্রিন্ট করে দিব, তখন আমাদের এই যে সাম ইকুয়াল টু 30 প্রিন্ট করে আসবে। এটা আসলে লিখি অনলাইন কম্পাইলার, অনলাইন সি কম্পাইলার। সর্বপ্রথম দেখো এটা হিসেবে প্রোগ্রামিজের, এটা খুব ভালো কম্পাইলার, মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে। এইখানে দেখো আমরা কি করব, প্রিন্ট করব কি, কিছু প্রিন্ট করার দরকার নেই আমাদের। এখন আমরা নর্মালি তিনটা ভ্যারিয়েবল নেব, int নাম 1, নাম 2, সাম, নাম্বার 1, নাম্বার 2, সাম প্রিন্ট করব। প্রিন্টএফ দিয়ে বলবো এন্টার ইয়োর ফার্স্ট নাম্বার, প্রথম নাম্বারটা প্রিন্ট করার কথা আমরা বলবো। এরপর স্ক্যানএফের সাহায্যে ইউজার থেকে ইনপুট নিব, এটা দিব পার্সেন্টেজ ডি, প্রথমে ইনপুটটা নিব যেটা সেটা কোথায় রাখবো, এম এন সাইন এনইউএম নাম 1, তারপর প্রিন্টএফ এন্টার ইয়োর সেকেন্ড নাম্বার, সেমিকোলন, তারপর স্ক্যান করে সেটাকে আমরা আমাদের নাম্বার 2 এর ভিতরে রাখবো, এনইউএম নাম 2 রাখলাম। এরপর প্রিন্ট করি, প্রিন্টএফ, বানান ভুল হলে কিন্তু হবে না, যেটা যেভাবে আছে হুবহু সেভাবে দিতে হবে। প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, সরি এখানে তো পার্সেন্টেজ ডি না, বলবো হচ্ছে এন্টার, সরি প্রিন্ট করবো না আমরা, কিন্তু এখন কি করব, যোগ করব। দুইটা নাম্বার নিয়ে নিছি, সেটা কিসে রাখবো, সামের ভিতরে রাখবো, সাম ইকুয়াল টু এনইউএম নাম 1 প্লাস এনইউএম নাম 2, সাম ভেরিয়েবলের ভিতরে যোগটা আছে। দেন আমরা প্রিন্ট করব যে প্রিন্টএফ ইয়োর সাম ইজ, এখানে তো ভ্যারিয়েবল সামটাকে প্রিন্ট করা লাগবে, তাহলে এই জন্য আমাদের এখানে পার্সেন্টেজ দিয়ে দিব, কমা দিয়ে এসইউএম সাম। দেখি তাহলে রান করি, এখানে কি ভুল হয়েছে, এই যে আমরা এই লাইনের পরে সেমিকোলন দিই নি, এই জন্য কাজ করতেছে না, লাস্ট লাইনের পরে একটা সেমিকোলন দিয়ে দিই, কাজ করি। এন্টার ইউর ফার্স্ট নাম্বার, এখানে আমি আমার ফার্স্ট নাম্বারে যে আমি কিন্তু এখন ইউজার থেকে ইনপুট দিব যে 89 দিলাম, এন্টার দিছি। এখন আমার সেকেন্ড নাম্বার চাইছে, সেকেন্ড নাম্বার দিব, এটা দিলাম 75, এন্টার দিলাম। এখন আমাকে বলতেছে ইউর সাম ইজ, সামের ভ্যালু এখন কত, 164, আমি এই দুইটা ইনপুট দিছি, এই দুইটার যোগ করে সে আমাকে দেখাচ্ছে। আবার যদি রান দেই, ইউজার চাইলাম, এখন আমি চাইলাম 5 আর 2 আর হচ্ছে 1 আর 5 এর যোগ করতে, তাহলে এটার সাম হচ্ছে 67। আবার যদি বলি 5 এবং 10 এই দুটার যোগ করব, তাহলে এটার সাম 15। ভেরি গুড, আমরা এটা ট্রাই করে দেখব। এবং আমরা যদি বলি সাম না করে সাবট্র্যাক্ট করব, আরেকটা ভেরিয়েবল পাশে দিতে পারি, এসইউবি সাব, মানে হচ্ছে বিয়োগফল বের করব। এরপরে আমরা দুইটা ইনপুট নিলাম, এসইউবি সাব ইকুয়াল টু বি, সরি নাম 2 মাইনাস নাম 1 রেখে দিলাম।
প্রিন্ট করলাম সাম, এটা তারপরের লাইনে আবার প্রিন্ট করতে পারি, অথবা এই লাইনে যদি প্রিন্ট করি সাম ইজ এইটা, কমা দিতে পারি ইয়োর সাব ইজ, এই যে সাম লেখা আছে সামের পরে কমা দিয়ে এসইউবি সাব দিয়ে ইসের পরে কি দিতে হবে পার্সেন্টেজ ডি। তাহলে এই যে এই পার্সেন্টেজ ডিটা সেটা সামের জন্য, সামের ভিতরে যেটা আছে সেটা আসবে এখানে, আর ইয়োর সাব ইজ এইটা, এই পার্সেন্টেজ ডিতে সাবটা চলে আসবে। দেখি রান দিই। ফার্স্ট নাম্বার দিলাম হচ্ছে 50, সেকেন্ড নাম্বার দিলাম 90, কি বলো ইয়োর সাম ইজ 140, সাব ইজ 40, 90 থেকে 50 গেলে 40 থাকে, 90 আর 50 যোগ করলে 140 থাকে। এভাবে করে মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে আমাদের ওটাকে কি বলে ডিভিশন, সব আমরা করতে পারি এবং আরও অনেক ধরনের প্রোগ্রাম আমরা বানাইতে পারি, এবং এটা আমরা আমাদের নেক্সট ভিডিওগুলোতে ইনশাআল্লাহ দেখব। ঠান্ডা মাথার সি প্রোগ্রামিংয়ে আশা করছি তোমরা আজকে সব কিছু বুঝতে পেরেছো সুন্দর করে। না বুঝতে পারলে আবার একটু ঠান্ডা মাথা করবে এবং আবার ভিডিওগুলো দেখবে, প্রবলেম থাকলে জানাবে, অ্যান্ড আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে আগে থেকেই ওয়েলকাম। থ্যাংক ইউ।